প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারে। আমরা আজকে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 2 এর একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আসব। মূলত এই অধ্যায়টি, চ্যাপ্টার 2 অধ্যায়টি অনেক তথ্যবহুল একটি অধ্যায়, যেটি মূলত এইচএসসি অ্যাডমিশন এমনকি জব সেক্টরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা সেই আলোচনাটুকু যাওয়ার আগে আমরা একটু জেনে ফেলি যে চ্যাপ্টার 2 এর নামটুকু কি আসলে। চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম এই অংশটুকু আমরা প্রাথমিক বা পর্যায়ে আলোচনা করব, তারপরে আমরা পরবর্তী পর্যায়ে নেটওয়ার্কিং অংশটুকু আলোচনা করব। তো আমরা একটু জেনে নিই যে কমিউনিকেশন এর ধাপগুলো কমপ্লিট করার জন্য কতটি অংশ লাগে। মূলত কমিউনিকেশন সিস্টেমের জন্য 5টি ধাপ প্রয়োজন, 5টি মৌলিক ধাপ প্রয়োজন। ওই 5টি ধাপের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে মিডিয়াম বা মাধ্যম। তো মিডিয়াম বা মাধ্যম থেকে আমরা আলোচনা শুরু করব। মিডিয়াম বা মাধ্যম মূলত দুই ধরনের, একটা তার মাধ্যম আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তো আমরা তার মাধ্যম এবং তারবিহীন যে মাধ্যম রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি তার মাধ্যম সর্বমোট 3টি: কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল এবং ফাইবার অপটিক্যাল কেবল। আর তারবিহীন মাধ্যম 3 প্রকার: রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। ঠিক আছে। তো আজকে আমরা যা আলোচনা করব সেটি হচ্ছে তার মাধ্যমের কোএক্সিয়াল নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? কোএক্সিয়াল কেবল নিয়ে আলোচনা করব। সো কোএক্সিয়াল কেবলের আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি অংশ রয়েছে, ক্লাসিফিকেশন রয়েছে, থিন নেট এবং থিক নেট। সেই সম্পর্কেও একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো আমরা সরাসরি চলে যাই কোএক্সিয়াল কেবল নিয়ে। সো কোএক্সিয়াল কেবল নিয়ে আমরা আলোচনার প্রথমেই এখানে স্লাইডে যা দেখতে পাচ্ছি সেটা মূলত একটি কোএক্সিয়াল কেবলের চিত্র এবং তার চিত্র বিশেষের অংশগুলো এখানে অক্ষ বরাবর দেওয়া রয়েছে। তো আমি প্রথমেই যে জিনিসটি ক্লিয়ার করব সেটা হচ্ছে কি কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল নামকরণটি কিভাবে এসেছে? মূলত আমরা এক্সিস বা অক্ষ সম্পর্কে পরিচিত। একটি হচ্ছে এক্স অক্ষ এবং অপরটি হচ্ছে ওয়াই অক্ষ। তো মূলত কোনো একটি অক্ষের উপরে যদি অপর কোনো অক্ষ থাকে তাহলে সেটাকে বলা হয় কোএক্সিস, উপ অক্ষ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোএক্সিয়াল কেবলের সবার ভিতরে যে অংশটুকু রয়েছে সেটা তামা বা কপার। সেই তামা বা কপারকে ঘিরে আরো বেশ কয়েকটি উপকক্ষ আছে। এখানে তামা যে অংশটুকু রয়েছে সে তামার অক্ষটুকুকে কেন্দ্র করে আরো 4টি উপ অক্ষ রয়েছে, যাদেরকে আমরা একত্রে বলতে পারি কোএক্সিস। এখান থেকেই মূলত কোএক্সিয়াল নামকরণটি হয়েছে। তো আমরা কোএক্সিয়াল কেবলের অভ্যন্তরের গঠনটুকু একটু চিত্র সমেত দেখার চেষ্টা করব। তো সবার প্রথমে কোএক্সিয়াল কেবলের ভেতরে যেটি থাকে সেটা হচ্ছে কি তামা বা কপার। আমরা এখানে দেখতে পাচ্ছি না, এই অংশটুকুকে বলা হচ্ছে তামা। আমরা মূলত আমাদের বাসা বাড়িতে কেবল টিভি নেটওয়ার্কিং এর জন্য, মোট কথা ডিশ কানেকশনের জন্য যে ধরনের তারটি ব্যবহার করি সেই তারটি মূলত কোএক্সিয়াল কেবল হিসেবে সুপরিচিত। কিন্তু আমরা আসলে অনেকে জানি না যে আসলে সেই তারটিকেই মূলত কোএক্সিয়াল কেবল বলে। তো সবার ভেতরে যে তারটি থাকে, মোটা যে তামার তারটি থাকে, তাকে মূলত তামা বা কপার বলা হচ্ছে। এবং তামা তো পরিবাহী। তো পরিবাহীর যে এই যে পরিবহন যেন সুষ্ঠুভাবে সম্পাদন হয়, অর্থাৎ কোনো ট্রান্সমিশন লস যেন না হয়, সেই জন্য পরিবাহীর চারিদিকে আরেকটা অংশ থাকে যেটাকে বলা হচ্ছে অপরিবাহী অংশ, যাকে আমরা ইনসুলেটর বলতে পারি। কি বলতে পারি? ইনসুলেটর। সো মূলত এই যে আমরা পরিবাহীর মধ্য দিয়ে ডেটা পরিবহন করছি, পরিবহনে কিন্তু ট্রান্সমিশন লস হয়ে থাকে। ট্রান্সমিশন লস বলতে কি, আমি সেন্ডার থেকে রিসিভারে যে পরিমাণ ব্যান্ডউইথ বা বিট পাঠাচ্ছি তার মধ্যে সম্পূর্ণ বিট যদি না গিয়ে কিছু পরিমাণ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাকেই মূলত বলা হয় ডেটা ট্রান্সমিশন লস। তো পরিবাহীর মধ্য দিয়ে ডেটা পরিবহন হচ্ছে, সেটা বাইরের পরিবাহীগুলোর থেকে নিরাপত্তা প্রদানের জন্য পরিবাহীকে ঘিরে যে অংশটুকু থাকে সেটাকে বলা হচ্ছে অপরিবাহী পদার্থ, যেটাকে আমরা কি বলতে পারছি? ইনসুলেটর। কি বলা হচ্ছে? ইনসুলেটর। তারপরে ইনসুলেটরের পর আরো একটি অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি, মেটালিক ফয়েল। মেটালিক ফয়েল আমাদের কাছে খুবই পরিচিত একটি অংশ, এবং মেটালিক ফয়েলটা কি বোঝাচ্ছে? অ্যালুমিনিয়ামের আমরা এক ধরনের ফয়েল দেখি, যেটা মূলত খাবার প্রিজার্ভেশনের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, তো ওই প্রিজারভেটিভ প্রসেসের জন্য যে আমরা ফয়েলটা ইউজ করি চকচকে, মূলত এই অংশটুকুর কাজ হচ্ছে বাইরের তরল জাতীয় পদার্থ থেকে মূল তারকে নিরাপত্তা প্রদান করা, যাতে কোনো তরল কোনো অংশ যেন এই পরিবাহীতে প্রভাব না ফেলতে পারে। তাই সেখানে আমরা চকচকে এক ধরনের মেটালিক ফয়েল ইউজ করি। ঠিক আছে। তো আমরা মনে করি আমরা এই 3 ধরনের অংশ
আমরা কম বেশি সবাই হয়তো বা দেখেছি, ভেতরে তামার তার থাকে, তারপরে সাদা রঙের শক্ত একটা অপরিবাহী স্তর থাকে। মেটালিক ফয়েল সব ধরনের তারে নাও থাকতে পারে, মূলত একটু উন্নত মানের তারগুলোতে মেটালিক ফয়েল থাকে। এবং মেটালিক ফয়েল তো একটা ফয়েল, সেই ফয়েলটাকে চারিদিকে মুড়িয়ে রাখার জন্য এক ধরনের জাল বা সিল্ড ব্যবহার করা হয়। এটা মূলত তামার জাল বা সিল্ড, ঠিক আছে। এগুলো জালির মতন থাকে, জালির মতন এটি পুরো মেটালিক ফয়েলকে চারিদিকে আবৃত করে রাখে। চারিদিকে কি করে রাখে? আবৃত করে রাখে। তাহলে আমরা কয়টি অংশ জানলাম? মেটালিক ফয়েল, জাল এবং সিল্ড। এবং সর্বশেষে যে অংশটুকু থাকে, যেটাকে আমরা জ্যাকেট বলছি, কালো রঙের, এটা মূলত বাইরে থেকে দৃশ্যমান। এই জ্যাকেটের অংশটুকুর কাজ হচ্ছে কি? ভেতরের অংশগুলোকে নিরাপত্তা প্রদান করা। ভেতরের অংশগুলোকে কি করছে সে? নিরাপত্তা প্রদান করবে। অর্থাৎ এই 5টি অংশের সমন্বয়ে যা তৈরি হচ্ছে সেটাকেই মূলত বলা হচ্ছে ফাইবার অপটিক কোএক্সিয়াল কেবল। কি বলা হচ্ছে? কোএক্সিয়াল কেবল। তো এই কোএক্সিয়াল কেবলের আমরা ক্লাসিফিকেশনে দেখতে পাচ্ছি সেটি আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে থিন নেট এবং অপরটি হচ্ছে থিক নেট। থিন এবং থিক নেট। সো থিন শব্দটা থেকেই কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে তার বৈশিষ্ট্যটা আসলে কি হতে পারে। থিন মানে পাতলা। যদি কোনো কোএক্সিয়াল কেবলের এই যে সবার ভিতরে যে তামাটুকু থাকে, সেই তামাটুকুর ব্যাস যদি, আমরা যে ভিতরের অংশটুকু দেখছি না তামা, সেই তামার যদি ব্যাস, যে আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো, তামার তো এটা মূলত অংশ, এটা হচ্ছে এক্সিস, অর্থাৎ এর ব্যাস যদি 0.2 ইঞ্চ হয়, 0.25 ইঞ্চ হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে থিন নেট। কি বলা হচ্ছে? থিন নেট, পাতলা। এবং আমরা জানি মূলত যা পাতলা তা হচ্ছে নমনীয় এবং হালকা। তাই থিন নেটের বৈশিষ্ট্য অনুসারে আমরা বলতে পারি সেটি মূলত হালকা এবং নমনীয়, এবং সেটি অনেক ক্ষুদ্র একটি অংশ, কিন্তু মানে কোএক্সিয়াল কেবলের খুব ক্ষুদ্র একটি অংশ। তারপর এখানে আসছে আমরা আরেকটা ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি, থিক নেট। কি? থিক নেট। থিক বলতে মূলত কি বোঝানো হচ্ছে? থিক বলতে পুরু বোঝানো হচ্ছে। মূলত থিনের থেকে একটু ব্যাস বেশি সমৃদ্ধ যে অংশটুকু আছে সেটাকে বলা হচ্ছে থিক নেট। কি বলা হচ্ছে? থিক নেট। থিক নেটের মাত্রা কত? 0.5 ইঞ্চ, ঠিক আছে, 0.5 ইঞ্চ। তাহলে এই যে শুধুমাত্র ব্যাসের পার্থক্যের কারণে আমরা কোএক্সিয়াল কেবল দুই ধরনের পাচ্ছি, যেটা পাতলা তামা দিয়ে তৈরি সেটাকে বলা হচ্ছে থিন নেট, এবং যেটি একটু পুরু সেটাকে বলা হচ্ছে থিক নেট। তো থিন নেট এবং থিক নেট নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো। বোর্ড বইয়ে এক ধরনের কনসেপ্ট লেখা আছে, থিন সম্পর্কে একটি বৈশিষ্ট্য লেখা আছে। থিন সম্পর্কে যে বৈশিষ্ট্য লেখা আছে, থিনকে বলা হয় 10^2। কি বলা হয়? 10^2। আর থিকনেটকে বলা হয় 10^5। ঠিক আছে। থিন মূলত পাতলা, হালকা এবং নমনীয়। থিন মূলত একটু ভারী, পুরু এবং অনমনীয়। তো এই থিন নেট যেটা পাতলা তামা দিয়ে তৈরি সেটাকে 10^2 বলা হচ্ছে। 10 বলতে বেসিক্যালি মিন করা হয়েছে এখানে, আমরা এখানে একটু খেয়াল করে দেখব। 10 বলতে যখন আমরা দেখছি 10 বলতে বেসিক্যালি মিন করা হচ্ছে তার ব্যান্ডউইথের কথা। কার কথা? তার ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ আমরা বুঝি তো, ব্যান্ডউইথ বলতে মূলত আমরা একটু এখানে বোঝার চেষ্টা করি। ব্যান্ডউইথ, সো ব্যান্ডউইথ মূলত ডেটা পরিবহনের হারকে বোঝানো হয়, যার একক হচ্ছে বিপিএস। তো কোনো ডেটা ট্রান্সমিশন মেথডে যদি এই কোএক্সিয়াল কেবলের থিন নেটের মধ্য দিয়ে যদি ডেটা ট্রান্সমিট হয়, তাহলে সেটা এক সেকেন্ডে 10 MBPS মানে 10 মেগাবিট/সেকেন্ড ডেটা ট্রান্সমিট করতে পারে। ঠিক আছে, তাহলে সেটা 10 মেগাবিট/সেকেন্ড ডেটা ট্রান্সমিট করতে পারে এই থিন নেট কেবলের মধ্য দিয়ে। ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় মেনশন করা আছে, টু বলতে মূলত এর কতটুকু ডিস্টেন্স সে কাভার করতে পারে। টু বলতে এখানে বেসিক্যালি মিন করা হয়েছে 200 মিটার, কিংবা বোর্ড বইয়ে এটা 185 মিটারের কথাও উল্লেখ করা আছে। কত মিটার? 185 মিটারের কথাও উল্লেখ আছে। অর্থাৎ থিন নেট কেবলটি এক সেকেন্ডে 10 মেগাবিট/সেকেন্ড ডেটা ট্রান্সমিট করতে পারে, এবং সেই তারটি কোনো রিপিটার বা কোনো নেটওয়ার্কিং ডিভাইসের সাহায্য ছাড়াই 200 বা 185 মিটার দূরত্বে ডেটা পরিবহন করতে পারে সেন্টার থেকে রিসিভার। এর থেকেও যদি বেশি দূরত্বে ডেটা পরিবহন করতে চাই তখন সেক্ষেত্রে রিপিটার ব্যবহার করা হয়। রিপিটারের কাজ কি? সে ডেটাকে বিবর্ধিত করে তার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সে সাহায্য করে থাকে। আচ্ছা, এটা গেল আমাদের আলোচনা থিন নেট নিয়ে। এবার আসে থিক নেট।
থিকনেটেরও কি বলা হয়েছে, সেটাও 10 বেস, ঠিক একই আলোচনা, তারও ব্যান্ডউইথ 10 মেগাবিট পার সেকেন্ড। ঠিক আছে, এবং মেগা বলতে মূলত কি বোঝানো হচ্ছে, লক্ষকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, প্রায় 10 লক্ষ বিট পার সেকেন্ড, 10 লক্ষ না, 10 লক্ষেরও থেকে একটা বেশি শূন্য ওখানে অ্যাড হয়ে যাচ্ছে। এবং এখানে 5 বলতে বেসিক্যালি কি মিন করা হয়েছে, 5 বলতে মূলত সেটি 500 মিটার কোনো নেটওয়ার্কিং ডিভাইসের সাহায্য ছাড়া অনায়াসেই ডেটা পরিবহন করতে পারে। থিননেটের তামাটা কিন্তু খুব চিকন, তাই সে বেশি দূরত্বে ডেটা পরিবহন করতে পারে না, এবং থিকনেটের তামাটা কিন্তু একটু পুরু, তাই সে 500 মিটার পর্যন্ত ডেটা পরিবহন করতে পারে। তো আশা করি আমরা এখানে যে আলোচনা করলাম থিননেট এবং থিকনেট এই সম্পর্কিত আলোচনা থেকে আমরা এদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পেলাম। তো মূলত কোএক্সিয়াল কেবলের এই 5টি অংশের সমন্বয়ে কিন্তু ডেটা ট্রান্সমিট হয়ে থাকে, এবং কোএক্সিয়াল কেবল ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এবং কোএক্সিয়াল কেবল একটা স্পেশালিটি আছে, কোনো জায়গায় যদি কম খরচে নেটওয়ার্কিং স্থাপন করার প্রয়োজন থাকে, অনেক দূরত্বে, ধরো ঢাকা থেকে রাজশাহী এতটুকু দূরত্বে ডেটা পরিবহন করতে চাচ্ছি, তাহলে এটা একটা লম্বা ডিস্টেন্স, মানে একটা লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য, দীর্ঘ দূরত্ব অতিক্রম করার জন্য মূলত এই ধরনের তার ব্যবহার করা হয়, যাতে খরচ কম হয়। এবং কোএক্সিয়াল কেবলের ডেটা ট্রান্সফার রেট টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় অনেক ভালো। এখানে ট্রান্সমিশন লসও কম, মানে যে পরিমাণ ডেটা পরিবহন করা হয় ঠিক সেই পরিমাণ ডেটাই প্রেরকের কাছে পৌঁছে। যদিও সব ধরনের কেবলেই কিছু না কিছু ট্রান্সমিশন লস থাকে, ফাইবার অপটিক্যাল কেবল বাদ দিয়ে। তো আজকে আমরা যে আলোচনা করলাম সেটা হচ্ছে কোএক্সিয়াল নিয়ে। সামনের দিনের আলোচনায় আমরা কেবলের আরো একটি অংশ টুইস্টেড পেয়ার কেবল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আশা করি জানাবে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।